দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। কানাডা প্রবাসী আশরাফ আলম আর আফরোজা বেগম পরিচয় থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বছরখানেক আগে। তারপর দেশে আসেন তারা দুজনেই। কেমন জামাই আদর পেয়েছিলেন আশরাফ তার নিজের শ্বশুর বাড়িতে, আবার যখন আফরোজা তার স্বামীর বাড়িতে আসেন তখন কতটা বউ আদর পেয়েছিলেন তিনি। হঠাৎ করে কেন আফরোজা নিখোঁজ হয়ে গেলেন, আফরোজার কোনো সন্ধান না দিয়ে কেন আশরাফ তার মেয়েকে নিয়ে কানাডায় পাড়ি জমালেন, তবে কি আফরোজা নিজেই আত্মগোপনে চলে গেলেন নাকি তাকে কেউ নিখোঁজ করে দিল? কানাডা প্রবাসী বাংলাদেশি নারী আফরোজা বেগম ও আশরাফুল আলম, সেখানেই তাদের পরিচয়। বছরখানেক হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হন দুজন। মাস তিনেক হলো দেশে আসেন আশরাফুল ও আফরোজা। নীলফামারীতে আফরোজার গ্রামের বাড়িতে গিয়ে জামাই আদরেই ছিলেন আশরাফুল। তারপর রাজধানীর দক্ষিণখানে আশরাফুলের বাড়িতে আসেন আফরোজা, অর্থাৎ আফরোজার শ্বশুর বাড়ি এটি। মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর পর মোবাইল ফোনে কথা হতো আফরোজার বাবা আতাউল্লাহ মণ্ডলের সাথে। 26শে মে আফরোজার সাথে মোবাইল ফোনে কথা হয় তার বাবা আতাউল্লাহ। চিকিৎসার জন্য ঢাকা আসবেন পরের দিন, মেয়েকেও দেখতে আসবেন শ্বশুর বাড়িতে। শুক্রবারের দিন 12টা 20-এ হঠাৎ করে ফোন দিল, আব্বা তোমার না আসার কথা ছিল, কবে আসবে? আমরা তো কানাডা যাওয়ার সময় হয়ে গেছে, তুমি শনিবারে আসো, আমি ফ্রি থাকবো। 27শে মে দক্ষিণখানে মেয়ের বাড়ির পাশে এসে ফোন করেন আতাউল্লাহ। আমি শনিবারে আসলাম, ঠিকানা দিলাম, মা আমি আর রফ হাসপাতালের বারান্দায় থাকবো, আমি তো তোর শ্বশুরবাড়ি আমি চিনি না। আতাউল্লাহ জানান 30 থেকে 40 বার ফোন দেওয়ার পরও আফরোজা ফোন ধরেননি। মেয়ের জামাই আশরাফুলের নাম্বারে ফোন করার পর সাড়া মেলে। আসার পর ফোন করলাম, 1 থেকে 40টা ফোন দিলাম, একটা ফোন রিসিভ হয় না। তখন জামাইকে ফোন দেওয়ার পরে তখন জামাই তড়িগড়ি হয়ে আসি, এখানে আমার মেয়ের ফোনটা রিসিভ করলো, দেখে তো আমার নাম আব্বা কিবা করা আছে, সেভ করা আছে। এই কথা শোনার পরে ও থতমত খাই গেছে, মানে হাঁসপাস করতেছে। কয়, আব্বা আপনি আসবেন, একটু জানাবেন না, একটু বলবেন না? আমরা তো জানি না। কেন রে বাবা, এই তো 4-5 দিন আগে তোমাকে জানাইলে আমি ঢাকায় পড়ে রয়েছি আমার শালিকার বাসায়। মেয়ের বাড়িতে পা দিয়েই খবর পান যে মেয়ে বাড়ি নেই, পাশের বাড়িতে গেছে। আবার পরক্ষণেই শ্বশুর বাড়ির লোকজন বলে আফরোজা বনানী গেছে। আসছি 11:30টায়, এখন 1:30টা বাজতেছে, 2 ঘন্টা হয়ে গেল। তো এই কথা শোনার পর ও বলতেছে যে আব্বা এটা বাস্তবিক, এটা অমানবিক হয়ে গেছে, ভুল হয়ে গেছে আমার, আমি মসজিদে গেছিলাম তো, আর আমার মেয়ে ছিল না বাসায়। কয় যে ওরা মা মেয়ে দুইজনে মিলাইয়া পাশের বাড়িতে গেছে বেড়াতে। আমার মেয়ে পাশের বিল্ডিংয়ে বেড়াতে গেছে, তো তাকে খবরটা দেন না, আমার কথা শুনলে উড়ো পাখির মতো উড়ে চলে আসবে। এই কথা শোনার পর তখন আমার জামাই বললো যে আমি জানতে পারলাম ও নাকি বনানী চলে গেছে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু আফরোজা ফেরে না। সন্দেহ দানা বাঁধে বাবার মনে। 11টা পর্যন্ত পাকশাক করলো এগুলা, আমার মেয়ে না খাইয়া বনানী চলে গেল, আর আমি আসতেছি কথা দিয়া সে আবার বনানী চলে গেল। এটা কেমন হলো? আমি একটা প্রশ্নবোধকের মধ্যে পড়ে গেলাম। ভোরের আলো ফুটলেও মনের গভীরে অন্ধকার বাসা বেঁধে থাকে আতাউল্লাহর। বারবারই জানতে চান আফরোজা কখন ফিরবে। মেয়েটা আমার রাত্রেও আসলো না, কি ব্যাপার? বলছে তোমার মেয়ের, আমার বৌমার যত বন্ধু বান্ধব, ওই যে ব্যাংকে চাকরি করছিল ওরা সবাই, তার সব সদস্যগুলো ওর বন্ধু, ওই বন্ধু মহলে পড়িয়া হয়তো বাড়িতে গিয়ে আজকে
আমি কাঁদতেছি তখন। দুদিনেও আফরোজা ফিরে না আসায় অস্থিরতা বাড়তে থাকে আতাউল্লাহ। কি করবেন বুঝতে পারছিলেন না। স্ত্রীর কোনো খোঁজ না দিয়ে হঠাৎ করেই কানাডা চলে যাওয়ার কথা বলে আশরাফুল। রবিবার বিকাল 3টার দিকে কথা হয়, এরকম আরেক 3টা। আমি তো আজকে চলে যাব, মেয়র সাহেব আমার সরাসরি টিকিট পাঠাইছে, উনি ওখানকার সচিব একটা প্রভিন্সের মেয়রের। আপুর ফোনটা কই? তোমার আপু তো রাগ করে ফোনও রেখে গেছে, কিছুই নিয়ে যায়নি। তা আমি প্রশ্ন করলাম, মানে ভাই এটা কেমন কথা? আপু ফোন রেখে যাবে, 2 দিন ধরে একটা মানুষ নাই, আর আপনি 3 দিন মাথায় আমাকে ফোন দিয়ে জানাচ্ছেন কেন? আপনি আগে জানাতে পারলেন না? আজকে আপনি চলে যাবেন এই মুহূর্তে জানাচ্ছেন? হতবিহ্বল আতাউল্লাহ মেয়ের নিখোঁজ রহস্য ও আশরাফুলের কানাডা চলে যাওয়ার বিষয়টি জানান তার ছেলে আরিফুল ইসলামকে। আমার বাবাকে ফোন দিই যে আপনি আমাদেরকে জানাইলেন না বিষয়টা, এই অবস্থায় আছে, একদিন ধরে নাই। তো আপনি দ্রুত বের হয়ে যান, আস্তে করে বের হয়ে 999 ফোন দেন, এয়ারপোর্ট পর্যন্ত যান, ওরা যাইতে না পারে। পরে 999 ফোন নাকি দিয়েছি, 999 বলছে যে আমরা জিডি না করলে ব্যবস্থা নিতে পারি না, আপনারা জিডি করেন। তখন তো ওই আর সময় নেই, এরপরে তো আর হয়ে গেল না, তো চলে গেল ওরা। খবর পেয়ে ঢাকায় আসেন আরিফ। বোন আফরোজার নিখোঁজ রহস্যের কিনারা করতে দক্ষিণ খান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। আমি এই খবর শুনে পরের দিন চলে আসি ঢাকা থেকে, বাড়ি থেকে ঢাকায়। সোমবারে এসে সন্ধ্যায় রাতে জিডি করলাম, করার পরের দিন থেকে শুরু হয়ে গেল অপারেশন। শুরু হয় সাধারণ ডায়েরির সূত্র ধরে তদন্ত। তদন্তের সময়ও মেয়ের সন্ধানে তার শ্বশুর বাড়িতে আসেন আতাউল্লাহ। তিনি যেন কোনো তথ্য দিতে না পারেন, তাকে এক প্রকার জিম্মি করে রাখেন আফরোজার শ্বশুর বাড়ির লোকজন। মন আর মানে না, আমার ভাল লাগে না, কি করি বাইরে হইতে পারতেছি না। সব সময় বুড়ো আমাকে জড়িয়ে ধরে রাখছে মিঠা মিঠা আলাপে, একা একই সাহসও পাইতেছে না গেট দরজা লাগা। আমি বুড়ো মানুষ, একা মানুষ, তার জন্য সাতাশটার জন্য আমার কাছে ঘেরাও করে ধরে আছে, কোনো ফোন করলে সাথে সাথে আসতেছে। তদন্তকারী কর্মকর্তাকেও ভুল তথ্য দেয় আফরোজার শ্বশুরবাড়ির লোকজন ও কানাডায় চলে যাওয়া আশরাফুল আলম। অথচ আফরোজার মোবাইল ফোন, ভ্যানিটি ব্যাগ এবং পাসপোর্ট সবই ছিল তার ঘরে। ব্যাগ আছে, সব আছে, মানে তার এনআইডি কার্ড আছে, তার রেসিডেন্স কার্ড আছে, পাসপোর্ট আছে, মোবাইল নিয়ে গেছে আশরাফুল। তো আমার কাছে সন্দেহ হয়েছে। মোবাইলটা পাশে পড়ে রয়েছে আমার মেয়ের। দেখতেছি এই ভ্যান্ডি ব্যাগটা যেটা সবসময় সাথে নিয়ে বেড়ায়, ওটা টেবিলের উপর। পক্ষান্তরে দেখতেছি তার আইডেন্টি কার্ড পড়ে আছে, সেই কানাডা যে যাবে তার কাগজপত্র আর ব্যাংকের কাগজ, প্রয়োজনীয় কাগজপত্র সবগুলো ব্যাগের মধ্যে গুছানো রয়েছে। তখন একেবারে বাড়ি খেয়ে গেলাম যে এটার মধ্যে রহস্য। দর্শক, হঠাৎ করে আফরোজার নিখোঁজ রহস্য নাটক সাজায় তার শ্বশুরবাড়ির লোকজন, যেখানে সবাই অভিনেতা, শুধুই ভিকটিম আফরোজা। কিভাবে আফরোজাকে খুন করা হলো আর লাশই বা কিভাবে গুম করা হলো? দক্ষিণ খান রাজধানী ঢাকার উত্তরার বিপরীতে অবস্থান। পরিকল্পিত নগরী হিসেবে নাগরিক সুযোগ সুবিধায় উত্তরা যতটা ঝকঝকে তকতকে, ঠিক তার উল্টো চিত্র দক্ষিণ খান এলাকায়। এবড়ো থেবড়ো সড়ক, এই সড়ক সেই সড়ক পেরিয়ে দক্ষিণ পাড়ায় শামসুদ্দিন আহমেদের একতলা পাকা বাড়ি। 1 বিঘার উপর নির্মিত এই বাড়িতে মেজ ছেলে সজীব আলম ও তার স্ত্রী তাহমিনা বাশার এবং তাদের 2 সন্তানকে নিয়ে বসবাস শামসুদ্দিনের। স্ত্রী রেবেকা বেগম মারা গেছেন মাস 2 হলো। বড় ছেলে কানাডা প্রবাসী আশরাফুল এসেছেন তার স্ত্রী আফরোজাকে নিয়ে। তার ছোট ছেলে ও 1 মেয়ে থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাড়িটি চারদিক থেকে প্রাচীর দিয়ে ঘেরা। এই বাড়িতে প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন আফরোজার ছোট ভাই আরিফুল ইসলাম। আশরাফুলের সাথে আফরোজার বিয়ে হওয়ার পর প্রথমবার জামাই বাড়িতে বেড়াতে এসে আতাউল্লাহ মণ্ডল জানতে পারেন তার মেয়ে নিখোঁজ। মেয়ের খোঁজে দক্ষিণ খান থানায় সাধারণ ডায়েরি করা হয়। তদন্তে নামে পুলিশ। প্রথমে আফরোজার বাবা ও ভাইকে এবং পরে পুলিশকে
বিভ্রান্ত করে আশরাফুল ও তার পরিবার সদস্যরা। আশরাফ সাহেব আমাকে এর মধ্যেও বলতেছে যে আমি দেখা করে আসলাম, টেনশন করো না, বনানীতে আসে এক বন্ধুর বাসায়, মামুন সাহেবকে বুঝাইছি আমি, ও ভুল টুল বুঝলে চলে আসবে, টেনশন করো না। তো এর মধ্যে ওই কথাগুলি ওই ম্যাডামকে বলতেছে, তদন্ত কর্মকর্তা রেজিয়া ম্যাডামকে বলতেছে যে ও বনানীতে আছে, ওখানে বন্ধুদের বাসায়, ওখানে রেস্টুরেন্টে আমি শনিবার দেখা করছি, রবিবারও দেখা করে আসছি। আমি ওনার সাথে কথা, ভাইয়া উনি কোথায়? বলছে আপু বনানী গেছে। বনানী কোথায় গেছে? বলছে মনির নামে এক লোক আছে, ওই আমার বন্ধু সম্ভবত ওর ওখানে আছে, এরকম উল্টাপাল্টা কথা। তা আমি কে যে আপনার সঙ্গে লাস্ট দেখা হয়েছে কবে? কারণ রবিবারে আমার সঙ্গে দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? বলো বনানীতে। বনানী কোথায়? 11 নম্বর রোডে। ও কয়েকটা রেস্টুরেন্টের নাম দিল। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে যখন আফরোজার নিখোঁজ রহস্যের জালে জড়িয়ে যাচ্ছিল আশরাফুল ও তার পরিবার সদস্যরা, তখন পরামর্শের জন্য ডাকা হয় তাদের আত্মীয় এবং আইনজীবী পান্না চৌধুরীকে। তার মাধ্যমে তদন্ত কর্মকর্তাকে ঘুষ প্রস্তাব দেন আশরাফ ও তার পরিবার সদস্যরা। 5টার সময় গেছি আমি, 7টা। কথাবার্তা বলতে 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 এক পর্যায়ে বলছে আপা, অ্যাডভোকেট পান্না বলছে আপা আমাদেরকে আপনার বাঁচাইতে হবে। সে যে ঘটনাটা করছে লিখিতভাবে দিয়ে দিতে পারে, সে এখন অনুতপ্ত, সেইটা মানে প্রকাশ করতে চাচ্ছে। আবার আপনি যদি বাঁচান আপনাকে টাকা দিতে চাচ্ছে, এই এখন অবশ্যই বাঁচাবেন। আপনি যদি বাঁচান আপনাকে টাকা দেবেন, এবং আপনি একদিক দিয়ে কাজটা করবেন, একদিক দিয়ে টাকা, কারণ আপনি তো বুঝেন আপনি টাকা না দিলে তো আপনি মুদ্রা করে ফেলবেন, দিতে আমরা ভালো আমরা ভালো। কৌশলী তদন্ত কর্মকর্তা যখন ঘুষ গ্রহণে রাজি হন, তখন কানাডায় পালিয়ে যাওয়া আশরাফুল ফোন দেন রেজিয়া খাতুনকে। 15 লাখ টাকা নগদ দেওয়ার পাশাপাশি তদন্ত কর্মকর্তার আত্মীয়ের মধ্যে দুজনকে কানাডায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন আশরাফ। আপা আমরা আপনার জন্য কি মানে যা করতে বলবেন তাই বলবো। আমার ভাগ্নে বলছে যে আপনাকে 15 লক্ষ টাকা দেবো, আর আপনার পরিবারের 2জন সদস্যকে আপনি কানাডা পাঠাতে পারবেন, ওখানে 50 লক্ষ টাকা খরচ হবে, 1 টাকা আপনাকে দেওয়া লাগবে না। তদন্তের অংশ হিসেবে আশরাফুলের এমন প্রস্তাবেও সাড়া দেন তদন্ত কর্মকর্তা। আশরাফুলের কাছে জানতে চান আফরোজা কই, হত্যা করা হয়ে থাকলে তার মৃতদেহ কোথায় রাখা হয়েছে। আমি দেখেন আমরা ভালো একটা ফ্যামিলি, আমরা কোনো কিছু করে জীবনে কোনো কিছু দেখতে পাচ্ছিলাম না। আমরা এখন দেখেন আমি কাজটা করতে হবে, আপনি লাশটা এখান থেকে উঠে নিয়ে গিয়ে আপনি বুড়িগঙ্গায় ফেলা দিয়ে আসবেন। আসার পরে আমি কাজটা ঠিক আছে, আমি রাজি, আমি আমার কৌশলটা তো অবলম্বন করতে হবে। আশরাফুলকে ফোনে রেখেই লাশের সন্ধানে ঘরের বাইরে বের হন রেজিয়া খাতুন। ভিডিও কলে আফরোজার লাশ পুঁতে রাখার স্থান চিহ্নিত করে ঘাতক স্বামী। আমি বললাম যে ঠিক আছে আপা, আপনি শুধু আমাকে লাশটা দেখান। তো কয় আর একটু রাত হোক। আমি রাতের দরকার নেই, আপনারা 2জন আছেন, আমি 3জন মিলে একটু খালি ঘুরে আমাকে দেখান যে হ্যাঁ এই জায়গাটাতে আছে। বলতে বলতে তাহলে আমার ভাগ্নের সাথে কথা বলেন, ভিডিও কল দিয়ে দেওয়ার পরে ও কাছে আমার বাসা ঢুকতে যে বাম পাশে ফাঁকা জায়গাটা, ওখানে যান। পরে আমি গেছি, রাতের অন্ধকার, লাইট নিয়ে গেছি, আবার ওদের একটা চার্জার লাইট আছে, ওইটা নিয়ে গেছি। যাওয়ার পরে আমি দেখাচ্ছি বিভিন্ন, বলছে না এই জায়গা না ওই জায়গা না, বলতে বলতে এক জায়গায় আমার পা পড়ছে, আবার পাটা ডাবেও গেছে, জাস্ট বালু দিয়ে ঢেকে রাখছে। পরে বলছে ম্যাডাম এই যে আপনার পাটা না এখানে এই জায়গায়। তা আমি আর একটু দেখি দিয়ে আর ডাবতেছে, তখন আমি একটু মানে কিছুটা শিওর হলাম যে হ্যাঁ আছে মনে হয়। বিছানার চাদরে মোড়ানো আফরোজার লাশ উদ্ধার করা হয় 6 দিন পর 31শে মে। স্বামীরূপী ঘাতক আফরোজাকে হত্যা করে লাশ চাপা দেয় মাটির নিচে। আফরোজার বাড়িতে, অর্থাৎ নিজের শ্বশুর বাড়িতে জামাই আদরে ছিলেন আশরাফ, কিন্তু স্ত্রী তার শ্বশুর বাড়িতে এসে লাশ হলো। দুটো জায়গায় ট্রাই করার পর আর 3 জায়গায় যাই দেখি যে গর্ত আস্তে আস্তে বালু উঠতেছে। পরে তো লাশ পাওয়া গেল। পরে লাশ পাওয়ার পর তো আমরা আটক করলাম তার ভাবি, বাবা, ভাই, বউ, ভাই, ভাবি, বাবা আর ইয়াকে কী বলে ওই খালা, যে পানা সুদরে আমাকে যে মানে প্রলোভিত করার চেষ্টা করছিল, তাকে আটক করলাম। রাগের মাথায় নাকি পরিকল্পিতভাবে আফরোজাকে হত্যা করলো আশরাফুল। আর যদি তাই হয়ে থাকে তাহলে তার লাশ গুম, আলামত নষ্ট কি একাই করলো আশরাফুল, নাকি তার পরিবার সদস্যরা সহযোগিতা করলো? এখন তদন্ত কর্মকর্তার কাছে সেই প্রশ্ন বড় হয়ে দেখা দিয়েছে।
রাজধানীর দক্ষিণখানের দক্ষিণ পাড়ায় শামসুদ্দিন আহমেদের 3 ছেলের মধ্যে বড় ছেলে আশরাফ আলম আর একমাত্র মেয়ে থাকেন কানাডায়, ছোট ছেলে থাকেন আমেরিকায়। মেজ ছেলে সজীব আলম ও তার স্ত্রী এবং নাতি নাতনিকে নিয়ে এই বাড়িতে বসবাস শামসুদ্দিনের। তার স্ত্রী রেবেকা বেগম মারা গেছেন 2 মাস হলো। 1 বিঘার উপর তৈরি করা এই বাড়িতে বসার কক্ষ ও খাবার কক্ষ এবং রান্নাঘর ছাড়া শয়ন কক্ষ 5টি। কানাডায় পরিচয়ের সূত্র ধরে বছরখানেক হলো আফরোজাকে বিয়ে করেন আশরাফুল। দেশে আসার পর এই ঘরে থাকতেন আশরাফ, আফরোজা। 26 মে আফরোজার মেয়ে অন্বেষা ও ভাতিজিকে টিমকে জানিয়েছেন তার ভাতিজি। ব্যক্তিগত সম্মানহানির আশঙ্কায় আমরা তার চেহারা প্রকাশ করছি না। আমরা 11টার দিকে মুভি দেখে বের হয়েছি, দেন বাসায় আসলাম। বাসায় এসে জিজ্ঞেস করলাম যে তোমার মামুনি রাগ করছে, এখন তোমার মামুনি কি করে? তখন সে বলল যে মামুনি তো ঘুমিয়ে আছে। তো পরের দিন আনা ভাই আসছে, তোমার মামুনি কোথায়? মামুনি তো করছে, গতকাল রাত থেকে নেই। তখন আমি জানি যে ওর মামুনি গতকাল রাত থেকে নেই। আশরাফের ভাতিজি ও ভাতিজার দাবি, আফরোজাকে কখন হত্যা করা হয়েছে, লাশ গুম করা হয়েছে, আলামত নষ্ট করা হয়েছে, তার কিছুই দেখেননি তারা। এটা আসলে আমরা তো সবাই নিজের নিজের দায়িত্বে ছিলাম, মানে নিজ নিজ কাজ করতেছিলাম। আমরা অন্য চাচাকে করা, মানে চাচাকে দেখা, হ্যাঁ চাচা কী করলো না কী করলো, সে প্রতিদিন নিয়মিত বাইরে যায়। হ্যাঁ, চাচাকে খোঁজ করার নতুন আমাদের নেই। অন্বেষা পরে আমাকে এই কথা বলল যে চাচু নাকি না করেছে, যে এই কথা বলতে না, যে ওর মামুনি রাগ করে বাসা থেকে চলে গেছে। আর চাচু বুঝিয়েছে যে রাগ করে যেখানে চলে গেছে এখানে আমরা কি বলবো, দাদাকে বুঝাতো আর কি। পরিবার সদস্যদের কেউ দেখেনি, এমনকি আলোচনাও হয়নি আফরোজাকে হত্যার বিষয়টি, এমন দাবি এই শিশুদের। আশরাফ যদি একাই তার স্ত্রীকে হত্যা করে থাকেন, তবে লাশ শয়নকক্ষ থেকে ঘরের বাইরে এত দূর বয়ে নিয়ে মাটি চাপা দেয়া একার পক্ষে সম্ভব কিনা? না, এটা আসলে বলতে পারতেছি না কিছু। মানে একার পক্ষে সম্ভব হয় না। তাহলে কে সহযোগিতা করলো? এটা আসলে বুঝতে পারতেছি না। ওই পর্যন্ত নিয়ে যাওয়া এটা কি একজনের পক্ষে সম্ভব? কে কাকে সহযোগিতা করলো? আমি অ্যাকচুয়ালি বলতে পারতেছি না, আমি এখানে ছিলাম না। আপনারা জিজ্ঞেস করতেছেন ঠিক আছে, বাট আমার এটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এই শিশুরা না জানলেও প্রতিবেশীরা জানান 26শে মে শুক্রবার সকালে বাড়ির দক্ষিণ দিকে শ্রমিক দিয়ে মাটি খোঁড়া হয়েছিল। সেখানেই আফরোজার লাশ গুম করা হয়েছে। গত যেন করছি এটা তো মনে করেন সকালবেলা করছি, 10টার দিকে করছি, অন্য মানুষের দিয়ে কইছে আমরা বাথরুমে বানাবো, চাক বসাবো। কোন দিন 10টার দিকে করছে? শুক্রবারে। শুক্রবার সকালে করতে করছে? হ্যাঁ, সকালে কামলাগ দিয়ে। পরিবার সদস্যরা জানান আফরোজাকে বিয়ের আগে আশরাফ আলম আরও একাধিক বিয়ে করেছেন। আর প্রতিবেশীরা জানান শুধু আশরাফ আলম নয়, তার ছোট ভাই সজীব আলমও একাধিক বিয়ে করেছেন। মুরব্বী বলল আমার ছেলে আবার বিয়ে করছে। আমি কই কি আপনার পোলাগো তো আবার অভ্যাস আছে, ছোট পোলায় তো 4-5টা বিয়ে করছে, যেটা থাকে সজীব। হ্যাঁ, হে কয়টা? 4-5টা। এই যে এইটাই তো মনে হয় 4 নম্বর নাকি 5 নম্বর জেলে। আফরোজার মেয়ে অন্বেষার সাথে টেলিফোনে কথা বলে ক্রাইম ওয়াচ টিম। তিনি জানান হত্যাকাণ্ডের আগে 26শে মে জোর করে তাদের সিনেমা দেখতে পাঠান আশরাফ। সে আমাকে বাবা বলতেছিল মুভি দেখার জন্য জোর করতেছিল, কারণ আমরা ঢাকায় গিয়ে প্রায় মুভি দেখতাম। তো হঠাৎ করে মুভি দেখতে যাওয়া আমার কাছে একটু খটকা লাগলো যে কেন মুভি দেখতে যাবি বলতেছে। আশরাফুল আমাদেরকে কল দেয়, কল দিয়ে এসে আমাকে বলতেছে যে তুমি এখন আসিও না, 1 ঘন্টার বেশি ঘুরে বেড়াও, 1 ঘন্টা পরে আসো। তখন প্রায় 11:30 বাজে। বাড়ি ফেরার পর আফরোজা রাগ করে বাইরে চলে গেছেন এমনটি জানানো হয় অন্বেষাকে। তাকে জিজ্ঞেস করি যে মামনি সবকিছু পড়ে আছে, মামনি কোথায়? সে তখন আমাকে বলে যে আম্মু তোমার আম্মুর সাথে আমার একটু ঝগড়া হয়েছে, আম্মুর সাথে অনেক বড় ঝগড়া হয়ে
তো আম্মু বাইরে বের হয়ে চলে গেছে। অন্বেষার ধারণা আফরোজা হত্যাকাণ্ডের বিষয়টি বাসার সবাই জানতো, তারপরও নিখোঁজের অভিনয় করেছে সবাই। আমার মনে হয় এটা প্ল্যান করা ছিল এবং তারা সবাই হেল্প করছিল, তারা সবাই জড়িত ছিল। মেইনলি কথা হচ্ছে তারা মিথ্যা কথা বলছিল, তারা এত বড় একটা মার্ডার করছে, তারা কেউ আমাদেরকে কিছু মানে কি বলবো আর। এবং আমার মনে হয় এটা প্ল্যান করা ছিল। কেন খুন করা হলো আফরোজাকে? কে খুন করলো? কে লাশ গুম করলো? মামনি বাংলাদেশে এসে অনেকগুলো টাকা দিচ্ছিল, সে টাকা পয়সা হারাই যেত। তখন একটু মামনি রাগ করতো, কারণ টাকা পয়সা হারাই গেলে আঙ্কেল কোনো চিন্তা করতো না। আমি মনে করি ওর পুরো ফ্যামিলি হচ্ছে অনেক লোভী, কারণ আমার যেটা যতটুকু মনে হয় তারা সবাই মামনিকে নিয়ে একটু জেলাসি ফিল করতো। তদন্তকারীরা জানান আশরাফ আলম রাগের মাথায় তার স্ত্রীকে হত্যা করেছেন, তবে লাশ গুম ও আলামত নষ্টে সহযোগিতা করেছেন তার পরিবার সদস্যরা। আর এসব কাজে আরেক সহযোগী তাদের আত্মীয় পান্না চৌধুরী। এরকম একটা খুনের ঘটনা তারা ঘটাবে একটা বাসার ভিতরে, যেখানে 4-5 জন লোক। তারপরে হচ্ছে এই পুরো লাশটাকে তারা গোপন করে ফেলবে, একা একই এই লাশটা নিয়ে এক জায়গায় পুঁতে রাখা, এটা খুবই ডিফিকাল্ট কাজ। রাগের বশত আমি ধরলাম যে মেরে ফেলছে। পরবর্তী সময় একা তো সম্ভব না, এই গর্তটা এত বড় খোঁড়া, প্রায় 3-4 ফিট গর্ত খোঁড়া, তারপর লাশটা নিয়ে যাওয়া, এটা একা সম্ভব না। এই রুম আর এই রুম কাছাকাছি রুম, তো একটা রুমে একটা মেয়েকে মেরে ফেললো, এরা জানবে না? অবশ্যই এরা জানে। পরবর্তী সময় তো তারা জানে। আমাকে 15 লক্ষ টাকা, মানে মোটা অঙ্কের টাকা, তো মনে করছে এত টাকা তো আমি রাজি হয়ে যাব। তারপর 2 জনকে আমার কানাডা পাঠাবে, এটা তো অবশ্যই এরা অন্যায়। পান্না আপা যে লয়ার, সে ইনফ্লুয়েন্স করছে আমার চাচাকে। কি ইনফ্লুয়েন্স করছে? যে তুমি আসলে সত্যি কথাটা বলো, হ্যাঁ, যে তুমি আফরোজাকে কি করছো, হ্যাঁ, মানে বিভিন্ন কথা বলে আর কি। পরে আস্তে আস্তে কিছু ঘন্টা পরে বলতেছে যে সে বাসায় রাখছে, মেরে বাসায় রাখছে। হত্যাকাণ্ডের সহযোগিতা, লাশ গুম এবং আলামত নষ্ট করার অভিযোগে আশরাফ আলমের বাবা শামসুদ্দিন আহমেদ, তার ছোট ভাই সজীব আলম, তার স্ত্রী তাহমিনা পাশার এবং খালা পান্না চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আসামি পক্ষের আইনজীবীদের দাবি হত্যাকাণ্ডের সাথে জড়িত শুধু আশরাফ আলম। মূল আসামি এবং ভিকটিম এনারা কানাডা থেকে এসেছেন, এদের সাথে তো তারা পার্মানেন্টলি থাকেন না, যার কারণে ঘটনা যা ঘটিয়েছে সে নিজেই এর দায় স্বীকার করে সে বলে দিয়েছে বর্ণনা, এবং তার তথ্যের ভিত্তিতেই পুলিশ বলেছে যে এই লাশ সেখান থেকে উদ্ধার করেছে। তো আমরা তো যদি জানতাম আমরা পুলিশকেই খবর দিতাম, আমরা জানতাম না, এই কারণেই আমরা কিছুই জানতাম না, আমরা এটা পুলিশকে বলেছি, কিন্তু পুলিশ বলেছে যে আপনি যেহেতু একই বাসায় থাকেন আমাদের সাথে চলেন। আসামি ভিডিও কলে স্বীকার করেছেন আয়র বরাবর যে আমি ঘটনা ঘটিয়েছিলাম এবং আমি এটা করেছি। সেখানে কোনোভাবেই পান্না চৌধুরী উপস্থিত ছিল না। যখন ঘটনা ঘটার পর পারিবারিকভাবে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বা কী করা যায় আইনগত প্রক্রিয়ার জন্য আইনজীবী শরণাপন্ন হবেন, তখন প্রায়োরিটি বেসিসে অ্যাজ এ ফ্যামিলি মেম্বার পান্না চৌধুরী সেখানে গিয়েছেন। তদন্ত কর্মকর্তা জানান আশরাফুলকে কানাডা থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হচ্ছে। যে মাস্টারমাইন্ড মূল আসামি সে কানাডা প্রবাসী, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমরা ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে এনে তাকে আইনের আওতায় সোপর্দ করব। বিজ্ঞ আদালতে আবেদন করব ইন্টারপোলে আবেদন করার জন্য। বিজ্ঞ আদালত আবেদন মঞ্জুর করলে আমি আদেশ প্রাপ্তির পর পুলিশ হেডকোয়ার্টার্সে আমি ইন্টারপোলের মাধ্যমে আবেদন করব তাকে ইন্টারপোলে ফেরত আনার জন্য। বাড়ির ভেতরে গৃহবধূকে হত্যা, আলামত নষ্ট এবং লাশ গুমের মতো ভয়ঙ্কর ঘটনা কিভাবে পারিবারিক আবহে সংঘটিত হলো সে বিষয়ে ক্রাইম ওয়াচ টিম কথা বলে মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর মুহিত কামালের সাথে। এসব কাণ্ড ঘটানোর পর তার পরিবারের যে সদস্যরা যেভাবে আচরণ করেছে তার বাবার সঙ্গে, আফরোজার বাবার সাথে, এবং তার মানে কথিত আশরাফুল যে জামাই সে যে আচরণটা করেছে, এটাও একটা বিস্ময়কর যে তাদের মধ্যে স্বাভাবিকতা দেখা গেছে। তারা ওনাকে খুবই সম্মান করছেন, বোঝানোর চেষ্টা করছেন যে আপনার মেয়ে কারোর সাথে পালিয়ে গেছে, অর্থাৎ তার চরিত্র হননের একটা চেষ্টা করছে। এখানেও কিন্তু একটা মোটিভ আছে। যখন চরিত্র হননের চেষ্টা করা হয় তখন হয়তো দোষটা মেয়ের ঘাড়ে চাপিয়ে দেওয়া যাবে যে পালিয়ে গেছে, অর্থাৎ লুকোনোর একটা ব্যাপার ছিল, ধামা চাপা দেওয়ার একটা ব্যাপার ছিল। হত্যা করার পর এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে যায়।
যারা কোনো ক্রাইম করে না, তারা নিরীহ টাইপের, যারা সুবোধ টাইপের, তারা একটা অপরাধ করে ফেললে তাদের চোখে মুখে সেটা ভেসে ওঠে, সেটা পুলিশ কিন্তু বুঝে ফেলে। তার মানে পুলিশও বুঝতে পারে নাই, পুলিশকেও ধোঁকা দিয়েছে। এটি খুবই ঠান্ডা মাথার একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে। আশরাফুল ও তার ভাইয়ের একাধিক বিয়ে এবং তাদের স্ত্রীদের একের পর এক ঘর ছাড়া করে দেওয়ার মতো নিষ্ঠুরতাই হত্যাকাণ্ডের মতো ভয়ঙ্কর অপরাধের দিকে ঠেলে দিয়েছে পরিবারটিকে। দুই ভাইয়ে এরকম বহু বিবাহের পিছনে ওই পারিবারিক একটা নিষ্ঠুরতা থাকতে পারে। ওই বাড়িতে যে মেয়েটা আসে সেই মেয়েটি নির্যাতনের শিকার হতে পারে, এটা আমাদের মনে হয়। হয়তো সে নিজে থেকে ডিভোর্স দিয়ে চলে গেছে, অথবা তাকে ডিভোর্স দেওয়া হয়েছে, একজন থেকে আরেকজন একটা লার্নিং হতে পারে, বা এটাকে তারা সহজভাবে গ্রহণ করে ফেলছে যে বউটাকে তাড়িয়ে দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। বউ খারাপ, বউর চরিত্রহীন, সেটাকে তারা প্রাধান্য দিচ্ছে, বউ যে গায়েব হয়ে গেছে সেটাকে লুকানোর জন্য। সুতরাং এগুলো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা আছে, ইমোশনাল একটা ব্ল্যাকমেইল করার, ইমোশনাল অ্যাবিউজ করার, ফিজিক্যাল অ্যাবিউজ করারও ব্যাপার থাকতে পারে। দর্শক, এই ধরনের অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি কেবল মানুষকে জঘন্য ও হিংস্র কাজ থেকে দূরে রাখতে পারে। আপনার আশপাশে ঘটতে পারে কিংবা ঘটে যাওয়া এই ধরনের ঘটনা সম্পর্কে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকেও আমাদের পাবেন, facebook.com/crimewatchntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।